আছে আছে টেলিপ্যাথির জোর আছে। এই হচ্ছে প্রথম 9 নম্বর গুহা। 9 নম্বর গুহার গোপালের সাথে সাথে আমরাও কিন্তু আমাদের পছন্দের ব্রেকফাস্ট সেরে নিলাম। আমি নিয়েছিলাম ইডলি, তার সাথে একটু ফল, আর ইন্দ্র ওখানে নিয়েছিল পুরি সবজি, আর তার সাথে উপমা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 16ই আগস্ট, আর সকাল সকাল ব্রেকফাস্ট করে আজকে আমরা যাচ্ছি অজন্তা কেভ দেখতে। আজকে ওয়েদারটা কিন্তু এখনো অবধি খুব ভালো আছে, মানে দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। একদম হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদটা আছে কিন্তু রোদটা একদম হালকা রোদ, মানে যেটাকে বলে একদম মিঠে রোদ, ঠিক আছে, খুব একটা গায়ে কিন্তু লাগছে না। তো দেখি এবার আমরা বেরিয়ে পড়বো। এখন বাজে সকাল 9:15। আমরা ভেবেছিলাম 9টার মধ্যে হয়ে যাবে, যাই 10-15 মিনিট খাওয়া দাওয়ার জন্য একটু দেরি হয়ে গেছে। তো আর কিছু টাইম নেবো না, হ্যাঁ চলো। তো আজকে আমাদের সাথে যিনি আছেন শেখ ফারুকজি, উনি আজকে আমাদের অজন্তা ঘুরিয়ে দেখাবেন। আমরা এই গাড়িতেই আবার ব্যাক করব হোটেল থেকে। কালকে বলেছিলাম যেরকম গাড়ি নিয়েছি, তো আজকে উনি আমাদেরকে ঘোরাবেন। তো এখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা মতন সময় লাগবে, আর 110 কিলোমিটার মতো দেখাচ্ছে। আর ওয়েদার তো প্রথমেই বললাম এখন অবধি বেশ ভালোই আছে। সবথেকে বড় কথা, এই ঠান্ডা হাওয়াটা যে দিচ্ছে না, ওটাই কিন্তু বেশ একটা ফ্রেশ লাগছে নিজেকে। আর এই যে যথারীতি পেছনে দেখো, তোমাদেরকে একটা জিনিস বলি, মা তো চলে গেছে সামনে, ঠিক আছে, আর বাবা আর ছেলে দুজনকে করে দিয়েছে পেছনে। তো গোপা এখন আমার কাছে, ঠিক আছে। না, আমি অ্যাকচুয়ালি একটু ভিডিও টিডিও করবো রাস্তার, তো আমি বললাম যে তুমি একটুখানি গোপাকে নিয়ে পেছনে আরাম করে বসো। অসুবিধা কিছু না, আরামেই বসে যাচ্ছে পেছনে। তো চলো আজকের জার্নিটাতে তোমরাও আমাদের সাথে থাকো। সারাদিন যা যা ঘুরবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রচুর, মানে কালকেও ইভেন্ট দেখেছি, আজকেও যেটা দেখলাম, প্রচুর ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে। আর বাইরে আকাশটা দেখে মনে হচ্ছে সেই শরতের আকাশ, একদম পেঁজা তুলো, আর তার নিচেই হচ্ছে এরকম সবুজ চাষের জমি। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মানে চোখের আরামটাও দরকার। সবুজ পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর তার মানে গা বেয়ে চাষ হয়েছে, খুব ভালো লাগছে। এখানে একটুখানি 5 মিনিটের জন্য দাঁড়ানো হলো, একটু বাথরুম যাওয়া হবে। আর দেখো আমার সামনে ওই মাক্কির যে চাষ হয়, মানে মাক্কি কি রুটির, সেইটার যে চাষ হয়েছে এখানটা প্রচুর রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে এইগুলো এই রাস্তার ধারে ধারে প্রচুর রয়েছে। এখানটা একটু মোটামুটি কাছাকাছি বলে তোমাদেরকে একটুখানি দেখালাম।
আচ্ছা, আমরা পৌঁছে গেছি। এবার আপনাদেরকে না একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আপনারা কিন্তু গাড়ি নিয়ে এলে ডিরেক্টলি অজন্তা কেভসে যেতে পারেন, বা অজন্তা কেভসে ডিরেক্টলি না গিয়ে ওপরের ভিউ পয়েন্ট থেকে যদি অজন্তা কেভসে গ্র্যাজুয়ালি নামতে চান তাহলে কিন্তু এটা 7 কিলোমিটার একটু ডিটুর নিতে হবে আপনাদেরকে। তো আমরা ওই ডিটুরটাই নিয়েছি, তার কারণ আমরা অজন্তার ভিউটা আগে ওপর থেকে দেখব, তারপর ধীরে 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 নিচের দিকে নামবো। আচ্ছা, 1819 সালে ব্রিটিশ সৈন্যবাহিনীর ক্যাপ্টেন জন স্মিথ এইখান থেকে কিন্তু প্রথম অজন্তার গুহাগুলিকে উনি আবিষ্কার করেন বাঘ শিকার করতে গিয়ে। আর এই যে পেছনে যে নদীটা দেখা যাচ্ছে, একটুখানি জুম করে দেখাতে হবে, অনেকটা নিচে, এই নদীটার নাম হচ্ছে কিন্তু ওয়াগড়া নদী। হ্যাঁ, এখন কিন্তু এটা একটু শুকিয়ে আছে, যেহেতু একটু বৃষ্টি কম হ্যাঁ হয়েছে। এবারে একটু বৃষ্টি কম হয়েছে, আমাদেরকে যিনি নিয়ে এলেন উনিও বললেন যে এবারে একটু বৃষ্টি কম হয়েছে, নাহলে কিন্তু এখানে একটা ঝর্ণাও আছে, ঠিক আছে। তবে ওপর থেকে কিন্তু একদম অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর, মানে এতটা সুন্দর পুরো জায়গাটা একদম, মানে ঘুরিয়ে আপনাদেরকে যে দেখাচ্ছি। এটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই 7 কিলোমিটার ডিটুর নিয়ে আসা। গভীর খাড়া গিরিখাতের পাথর কেটে খোদাই করা হয়েছিল প্রায় 30টি গুহাস্তম্ভ। এগুলো খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 7ম শতাব্দীর মধ্যে নির্মিত করা হয়েছিল বলে অনুমান করা হয়। ওপর থেকে দেখে মনে হয় হর্সশুয়ের আকারে সাজানো রয়েছে। এই ঝালমুড়ি ধরিয়ে দিয়েছে এখানে। দাদা এখানে বলছে অজন্তার ঝালমুড়ি খুব ভালো, তো দাদা একটু বাংলাতেই বললো, ভালো লাগলো। थोड़ा थोड़ा जानता है বলছে হ্যাঁ হ্যাঁ, শিখ গিয়া বাংলা। হ্যাঁ, আমাদেরও ভালো লাগলো অনেক। ঝালমুড়ি ভালো, শসা ভালো, শসা ভালো, লেমন জল ভালো, কেমন বোতল ভালো, মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু না ঠিক আছে। না আপাতত শসাটা গরমের জন্য, রোদের জন্য অ্যাকচুয়ালি খুব ভালো, ওই জন্য শসাটা নেন। দেখো দেখো ট্রাই করকে দেখো। আরে মুড়ি ভাই এখন রোদটা উঠেছে তো বেশ, এই শসাটাই খেতে ভাল লাগছে। নুন আর একটুখানি ওই লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। ঝালমুড়িটা এই মুহূর্তে তো পাচ্ছে না খিদে খিদে, ব্রেকফাস্টটা তো করা হয়েছে পেট ভরে। তো ঘড়িতে এখন 11:30 বাজছে। আমরা আমাদের অজন্তা কেভের দিকে জার্নি শুরু করলাম এই অজন্তা ভিউ পয়েন্ট থেকে। তো দেখি কতক্ষণ লাগে। আপনারা যদি ডিরেক্টলি অজন্তা কেভস থেকে শুরু করতেন তাহলে কিন্তু এই ওপরের ভিউ পয়েন্টটা কখনো দেখতে পেতেন না। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যাট্রাকশন, তাই আমি তো মানে সবসময় রেকমেন্ড করবো যে এই ওপরের ভিউ পয়েন্ট থেকে শুরু করে ধীরে ধীরে আপনারা নিচের দিকে নামুন। আর দুপাশটা কিন্তু বেশ ঘন জঙ্গল মতন রয়েছে, মানে আমার ডান দিকটা তো একটা গভীর খাদ টাইপের রয়েছে, কিন্তু যেটা গাছপালা আছে বলে অতটা বোঝা যাচ্ছে না। আর দুপাশটা কিন্তু বেশ ঘন জঙ্গল। এবার ওই ভিউ পয়েন্টের ওইখানটায় লেখা ছিল যে ওয়াইল্ড অ্যানিম্যাল থেকে সাবধান। আমি জানি না কি ধরনের বন্য জন্তু এদিকটা বেরোয়, যাই হোক যদি আমরা আমাদের মুখোমুখিও তারা হয় দেখতে পাবো যে অ্যাকচুয়ালি তারা কারা। তা আমার তো বেশ দারুণ লাগছে, চারিদিকটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে সত্যি। মানে ইন্দ্রনীল যেটা বললো যে এইভাবে এই রাস্তাটা দিয়ে আসার জন্য, আমি তো সত্যি রেকমেন্ড করব। একটু সময় নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে, মানে সিঁড়ির রাস্তাটা দিয়ে কিন্তু আসুন, দুর্দান্ত লাগবে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু লোয়ার ভিউ পয়েন্ট। এখান থেকেই ওই 7 সিস্টার ফলসটাও দেখা যায়, প্লাস
কেভটাও দেখা যায়। তো দেখি চলো সামনের দিকে এগোই। আছে আছে টেলিপ্যাথির জোর আছে। আচ্ছা, এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস বা সপ্তকুণ্ড ঝর্ণা। কারণ জানি না ভিডিওতে কতটা বোঝাতে পারছি, 7টা কিন্তু ধাপে এই ঝর্ণাটা নেমেছে, তাই তাকে সপ্তকুণ্ড বা সেভেন সিস্টার ওয়াটারফলস বলা হয়। আর মোটামুটি বৃষ্টি তো হয়েইছে, তাই জলের ফোর্স কিন্তু বেশ ভালোই আছে। লোয়ার ভিউ পয়েন্ট থেকে কিন্তু অজন্তা কেভ আরো কাছাকাছি অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টের মানে ফলসটার থেকে একটু এদিকটায় আসলে এদিকে কিন্তু কেভটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই যে সিঁড়ি নেমে গেছে একদম কেভের নিচে। হ্যাঁ, সেই ইতিহাস বইতে ছোটবেলায় পড়েছিলাম। মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল অজন্তা ইলোরা দেখতে আসার। যাই হোক, সেটা এইবারটা সুযোগ করে উঠতে পেরেছি আমরা, তাই মানে একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ওই বইয়ের পাতায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটুখানি অংশ ছবি, সেইটাই বারবার মাথার মধ্যে মনে আসছে। আমরা যে উপর থেকে দেখাচ্ছিলাম ওয়াগড়া নদী, সেই ওয়াগড়া নদীটাই কিন্তু এখান দিয়ে বয়ে গেছে। দেখুন কার সাথে সাক্ষাৎ হলো, বাবা রে, গোসাব। আচ্ছা, আমরা টিকিট কেটে নিয়েছি। এইখানে পেছনের দিকে টিকিট কাউন্টার আছে। আর আমাদের ইন্ডিয়ানসের জন্য 40 টাকা পার পারসন, আর ফরেনারদের জন্য হচ্ছে 600 টাকা পার পারসন। ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা করে নেবে, কিন্তু যেহেতু আমার আর কি ফোনেতে ভিডিও হবে, তো ওর জন্য ওনারা কোনো চার্জেস নিল না। আর কেভের, হ্যাঁ, আমি যে স্ট্যান্ড ইউজ করছিলাম তো সেটা আর কি ওনারা ইউজ করতে বারণ করলেন। আর একটা হচ্ছে কেভের ভেতরে কোনো রকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বাইরে তুমি ডেফিনেটলি করতে পারো। আর কোনো ফ্ল্যাশ লাইট দিয়ে ফটো তোলা যাবে না, এমনি নর্মাল ফটো তুলতে পারো। তো এই মোটামুটি। আর এখান দিয়ে আমাদের আপাতত এখন ওপরে উঠতে হবে। এই যে যেখানে এই ব্রিজ দিয়ে আমরা যে ক্রস করে এলাম এদিকটা, ঠিক আছে, আগে এই কিন্তু এখানে যে এই যে টিকিটিং পয়েন্টটা আছে, এটা কিন্তু আগে করোনার সময় বন্ধ ছিল, কিন্তু এখন কিন্তু এটা খুলে গেছে। তো আপনারা টিকিট নিয়ে এখান থেকে কিন্তু সোজা চলে যেতে পারেন ঘুরে কেভ নম্বর 26-এর দিকে। আর 26 থেকে আবার কিন্তু ঘুরে আপনাদেরকে 1 নম্বরের দিকে আসতে হবে। তবে এটা আপনারা এখানে এলে বুঝতে পারবেন যে এই পয়েন্টটা থেকে কিন্তু ঘোরাটা একটু সুবিধা। এই হচ্ছে প্রথম 9 নম্বর গুহা। 9 নম্বর গুহার বাইরের আর্কিটেক্টটা একবার শুধুখানি দেখো, এত সুন্দর। আর ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়, তো ছবি যতটা তুলতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। 9 নম্বর এবং 10 নম্বর গুহা এই দুটোই কিন্তু চৈত্যগৃহ, অর্থাৎ প্রার্থনা হল। 9 নম্বর গুহাটি প্রথম দশকে তৈরি করা হয়েছিল। এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রাত্যহিক জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়েছে। 10 নম্বর গুহা, যেটি তৈরি করা হয়েছিল 2য় শতকে, সবথেকে পুরনো এবং বড় চৈত্যগৃহ। তখনকার সময় জামা কাপড়, গয়না, সঙ্গীত কেমন ছিল সেটা 10 নম্বর গুহা চিত্র দেখে আন্দাজ করা যেতে পারে। 9 নম্বর গুহার চিত্রগুলি হিনায়ানা ফর্ম অফ আর্ট। দুটো গুহাতেই একটা কমন জিনিস হলো, দুটোতেই কিন্তু স্তূপ লক্ষ্য করা যায়, কিন্তু কোনো বৌদ্ধ মূর্তি নেই।
আচ্ছা, এই যে অজন্তা কেভস, এই অজন্তা কেভস মানে কিভাবে হলো, এটা কিন্তু দুটো মানে ঐতিহাসিক বিবরণ আছে। একটা হচ্ছে যে যেটা হিস্টোরিয়ানরা মনে করেন যে এটা কিছুটা হয়েছে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য সাম্রাজ্য যখন ছিল তখন। আর দ্বিতীয় একটা ব্যাখ্যা আছে যে হিন্দু সাতবাহানা ডাইনাস্টি যেটা বলে, তাদের সময় এটা তৈরি হয়েছে। তো এবার কোনটা সঠিক সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না ন্যাচারালি। তবে যাই বলি না কেন, মানে খুব বেশি বললেও কম বলা হবে, এত অপরূপ সুন্দর কারুকার্য তো বটেই। আর এই যে এত হাজার হাজার বছর আগে এইভাবে পাথর কেটে কেটে যে তৈরি করা হয়েছে, সেটা যে কিভাবে হয়েছে এটাতেই আমরা অত্যাশ্চর্য হয়ে যাচ্ছি আর কি। এইরকম লাইন দিয়ে কিন্তু পরপর ছোট্ট ছোট্ট এইরকম ঘর রয়েছে। মোটামুটি একটা আইডিয়া করা নিয়ে যেতেই পারে যে এখানে হয়তো তখনকার সময় তারা থাকার জন্যই হয়তো ব্যবহার করত। এটা হচ্ছে, এবার আমরা এসছি 15 নম্বর গুহায়। আচ্ছা, এবার আমরা 16 নম্বর কেভে ঢুকবো। তো এরকম ঢোকার মুখেই দুদিকে রয়েছে দুটো হাতির ওই স্কাল্পচার টাইপের, পাহাড় কেটেই করা। এবার ভেতরে কি আছে সেটা গিয়ে দেখি। এই গুহার চিত্রগুলির মধ্যে দিয়ে একটি কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যার সূত্রপাত হচ্ছে ওই প্রবেশদ্বারে হাতির ভাস্কর্যগুলি। হিউয়েনসাং তার লেখায় এই 16 নম্বর গুহাকে অজন্তার প্রবেশদ্বার হিসাবে উল্লেখ করেছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি 17 নম্বর কেভের সামনে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সব থেকে মানে আমি যদি বলি যে অক্ষত অবস্থায় আছে যদি বলি, তাহলে কিন্তু সব থেকে বেশি অক্ষত আছে এই কেভটা। বাইরেরও পেন্টিংটা অনেকটা প্রমিনেন্ট আছে, প্লাস ভেতরের পেন্টিংগুলো না অনেকটা প্রমিনেন্ট আছে। এটার মধ্যে মানে কিছুটা তোমার বুদ্ধের জীবনযাত্রা বলো বা এই যেরকম ছবি দিয়ে 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 দেখানোর চেষ্টা করা হয়েছে, সেই জিনিসগুলো সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে এখন অব্দি এই কেভটায়, মানে 17 নম্বর কেভে। এই গুহার চিত্রগুলির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে জীবনচক্র বা হুইল অফ লাইফ। কিছু জায়গায় জাতকের গল্প চিত্রায়ন করা হয়েছে। আমরা এখন এসছি 19 নম্বর কেভে। বাইরের কাজ তো খুবই সুন্দর, কিন্তু এখন এটা আর কি মেরামতের কাজ চলছে বলে এখানে লোহার সমস্ত স্ট্রাকচার আর কি করা আছে। সবটা ভিডিওতে খুব একটা ভালো দেখানো যাচ্ছে না। আনুমানিকভাবে এই চৈত্যগৃহটি তৈরি করা হয় মহাযান যুগে। এই গুহাটিতে প্রচুর ভাস্কর্যের বাহুল্যের জন্য একে বলা হয় ভাস্করের সম্পদ সিন্ধু।
কতটা ধৈর্য, কতটা সহনশীলতা এবং কতটা একাগ্রতা থাকলে তবে এই ভাস্কর্যগুলিকে স্থাপন করা সম্ভব, এ আমাদের কল্পনারও অতীত। আমরা এখন দাঁড়িয়ে আছি 23 নম্বর কেভের সামনে। এই 23 নম্বর গুহাটি অসমাপ্ত। এটা হলো 24 নম্বর কেভ। এই 24 নম্বর গুহাটি দ্বিতীয় বৃহত্তম গুহা। কোনো এক অজ্ঞাত কারণে এটি অসম্পূর্ণ রয়ে গেছে, তবে দেখলে আন্দাজ করা যায় এটি সম্পূর্ণ হলে খুবই সুন্দর হতো। আচ্ছা, এই হচ্ছে লাস্ট 26 নম্বর গুহা। যাব আমরা নিচে। লোকজনের ভিড় দেখে বুঝতেই পারছো যে সবাই কিন্তু মোটামুটি ছুটিটা ম্যানেজ করে চলে এসছে ঘুরতে। আর এখানেও একটা কোনো কেভ ছিল, এটা এখন আপাতত বন্ধ করে রাখা আছে। আর এটা লাস্ট 26 নম্বর গুহা। এই গুহাটির গুরুত্ব হল এখানে বুদ্ধকে পাবেন শায়িত রূপে। এটিকে বলা হয় পরিনির্বাণ। এই গুহাটির অপূর্ব কারুকার্য দেখে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম। 26 নম্বর কেভটা কিন্তু একদমই মিস করবেন না। মানে এখনো যতগুলো কেভ আমরা দেখলাম, আমার মতে সব থেকে সুন্দর হচ্ছে 26 নম্বরটা। এটার মধ্যে পেন্টিং নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরের যে স্কাল্পচারগুলো দেখতে পাবেন সেগুলো তো সুন্দরই। ভেতরে কি হয়েছে, ভেতরে আপনারা এরকমভাবে ঘুরে একটা জায়গা দিয়ে আসবেন, কিন্তু পুরোটাই কিন্তু অদ্ভুতভাবে স্কাল্পচারগুলো এখনও আছে আর মোটামুটি অক্ষত অবস্থায় আছে। আর এখানে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে দেওয়ালের যে স্কাল্পচারগুলো সেগুলো একটু আলাদা। সেখানে দেখবেন যে মানে বুদ্ধদেব শয়ন করে আছে আর তার নিচে দীক্ষার জন্য অনেক শিষ্যরা এসছেন আর কি। এরকম ধরনের একটা অদ্ভুত স্কাল্পচার আছে, কিন্তু দারুণ, অসাধারণ, সত্যি সুন্দর। চলো, এদিকের মোটামুটি আমাদের লাস্ট হ্যাঁ, লাস্ট কেভ কিন্তু এটাই ছিল। মানে যদিও বলা আছে 30টি কেভ আছে টোটাল, কিন্তু অ্যাকচুয়ালি আছে 26টাই। কিছু তার মধ্যে হ্যাঁ 2-3টে বন্ধ রয়েছে। বন্ধ মানে সেগুলোতে হয়তো না, অ্যাকচুয়ালি ওগুলোতে সব মানে ভেঙে ভেঙে পড়ছে আর কি, তো সেগুলো একদম টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এবার আমরা যাব হচ্ছে সেই 1 নম্বরের দিকটা। আমরা ওই 1 নম্বর গুহার দিকে যেতে একটা জায়গায় একটু বসলাম। দুজনেই আমরা সাংঘাতিক ক্লান্ত, কিন্তু যা এক্সপেরিয়েন্সটা হলো সেটা কিন্তু অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। তাই বলবো, যত কষ্ট হোক, যতই যাই হোক, অন্তত একবার হলেও অজন্তা আসা উচিত। আর এখানে মানে আমি ওই তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, যারা হাঁটতে পারবে না, বয়স্ক মানুষ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা কিন্তু ইজিলি এগুলো তোমরা ভাড়া করে নিতে পারো। আপ ডাউন সম্ভবত বললেও হচ্ছে 2000 টাকা। সেটা তোমরা যাদের দরকার পড়বে কথা বলে নেবে। হতেই তো পারে না, সবার ইচ্ছেই থাকে যে অজন্তা ইলোরা আসবো, ঘুরবো, জায়গাটা এত সুন্দর। আর যারা হিস্ট্রি ভালোবাসো তারা তো ডেফিনেটলি তাদের আসা উচিত এখানে। তো আমি বলবো যে হাঁটতে না পারলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। এখানে এরকম ওই ডুলি টাইপের ব্যবস্থা আছে, যারা পুরো কিন্তু ঘুরিয়ে দেবে। আর এই বসার সাথে সাথে না একটা ঠান্ডা হাওয়া এলো কিছুক্ষণের জন্য, বাবা সে মন প্রাণটা জুড়িয়ে গেল যেন মনে হলো। গুহার বারান্দায় যে অপূর্ব চিত্রায়ন আমরা দেখতে পাই তা ভেষজ রং দিয়ে তৈরি করা হয়েছিল।
এই চিত্রগুলির মাধ্যমে বুদ্ধের জন্মের কিছু গল্পকে তুলে ধরা হয়েছে। এক নম্বর গুহার যে কারুকার্য আপনারা দেখতে পাবেন সেটাকে বলা হয় বিহারা আর্কিটেকচার, যেটি পঞ্চম দশকের শেষে পরিণতি পায়। এখানে যে চিত্রগুলি আছে সেগুলি প্রধানত জাতকের গল্প। এখানেই দেখতে পাবে বুদ্ধর সেই বিখ্যাত পদ্মপাণি রূপ। ও দেখা শেষ। তবে ডিরেক্টলি অজন্তা কেভসে না এসে আমরা বলবো ওপরের ভিউটার থেকে শুরু করুন, ওটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। কষ্টটাও কম হবে। তুই করছে এখানে ঘুরে ওপরের দিকে উঠছে, সেটা কিন্তু সিঁড়িটা ওঠাটা তো একটু বেশিই কষ্ট না নামাটার থেকে। না কিন্তু ওই ভিউটা কিন্তু পাবে না, ভিউ কিন্তু পাবে না, এটা ঠিক পাবে না। যারা ওপর থেকে তোমরা যখন নিচের দিকে নামবে তোমরা কিন্তু পুরো ভিউটা পাবে। এটা কি হবে, কেভ গেট নাম্বার 1 থেকে ঢুকলে গেট মানে কেভ 26 কিন্তু শেষ হয়ে গেল। তোমরা পাহাড়ের ভিউটা অবভিয়াসলি পাবে, বাট ওপর থেকে যে ঝর্ণা, নিচে যে কেভের যে তোমার 360 ডিগ্রি তোমার যে পুরো ভিউটা সেটা কিন্তু পাবে না। তার জন্য ওই অজন্তা ভিউ পয়েন্ট থেকে ডাইরেক্ট দেখতে 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 নিচের দিকে নামো, সেটা ভালো হবে। মানে সুন্দর ল্যান্ডস্কেপ গুলো খুব সুন্দর দেখতে পাবে। আর পেছনে তো এমনি সবুজ চারিদিকটা, একদিকে এই অজন্তার পাহাড় গুহা, দুর্দান্ত। চলো এবার আমরা টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে নিচের দিকে নামি। আমরা একটু আগে যে বলছিলাম না কেন ওপর থেকে আসার কথাটা, মানে অজন্তা ভিউ পয়েন্ট থেকে ওপর থেকে নিচে নামাটা কিন্তু পাহাড়ি রাস্তায় সুবিধে, কিন্তু এই যে পেছনে যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু আর একটা গেট, যেটা দিয়ে এখন আমরা নিচে এক্সিট করছি। এখান দিয়ে লোকজন আসছে, এবার এখান দিয়েও তোমরা কিন্তু এন্ট্রি করতে পারবে, কিন্তু এই রকম পুরো স্লোপিং আছে, সিঁড়ি আছে, পুরো খাড়া, কিন্তু এইরকম উঠতে হবে। তো সেটার থেকে আমার মনে হয় ওপর থেকে সিঁড়ি ভেঙে ভেঙে আস্তে আস্তে নিচে নেমে ওটা দেখা ভালো। উঠতে কিন্তু সত্যিই খুব কষ্ট হয়। এখন আমরা নিচে নামছি, আমাদের কিন্তু অতটা কষ্ট হচ্ছে না। আচ্ছা, এই যে দেখুন এইখান থেকে কিন্তু এমটিডিসির বাস ছাড়ছে, নিচে পার্কিং অবধি এইভাবেই নিয়ে যাবে, আর ব্যবস্থাটা ভালো কিন্তু। আর এখান থেকে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে চাইলে এই দিকটা আছে এমটিডিসির রেস্টরুমও আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি এন্ট্রি পয়েন্ট অজন্তা কেভসে। এবার আমরা এখান থেকেই এমটিডিসি নিজস্ব বাস সার্ভিস আছে, তো এই বাসে করে আমরা আমাদের গাড়ি যেখানে পার্ক করা আছে সেই পার্কিং লটে চলে যাব। মোটামুটি সবাই এখান থেকেই বাস নিচ্ছে, নিয়ে পার্কিং লটের দিকে যাচ্ছে। পরপর প্রচুর বাস আছে, লাইনও হয়েছে, খুব একটা অসুবিধা হবে না। আমরা নেমে গেলাম বাস থেকে। হ্যাঁ, আর এখানে ব্যবস্থাটা এতটাই সুন্দর যে না বললে নয়। মানে ওই পয়েন্টটা থেকে অজন্তার ওই এমটিডিসির ওই জায়গার পয়েন্টটা থেকে কিন্তু বাস ছাড়ছে, 25 টাকা করে ভাড়া পার পারসন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে 4টে করে বাস একটা স্ট্রেচ থাকছে, একটা ভর্তি হলে পরেরটা লোকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বাসে ওঠার সময় টিকিট করে নিচ্ছে ওরা, আর 25 টাকা করে। হ্যাঁ, 25 টাকা করে পার পারসন। তো এত সুন্দর সিমলেস সিস্টেম, মানে না বললেই নয় আর কি, এত সুন্দর সিস্টেম। হ্যাঁ, আর এমন নয় যে বাসে উঠে কিন্তু কাউকে দাঁড়াতে হচ্ছে, হ্যাঁ, মানে সবাই যতক্ষণ অবধি বসতে পারছে ততক্ষণ অবধি ওরা টিকিট যতক্ষণ থাকছে ততক্ষণ ওঠাচ্ছে, তারপর কিন্তু বন্ধ করে আবার পরের বাসের জন্য অপেক্ষা করতে বলছে। তো আজকে আমাদের আজকের দিনের মতো অজন্তা ঘোরা হয়ে গেল। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন আড্ডায়। আজকের মতন টাটা।